আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ওই যে টিনের চালে কাউয়া, তারপরে আর একটা আছে না শব্দ, তালিবের সহায়কার শাহ হাদি সাহেব গুলিবিদ্ধ। তো যেটা জানতে পারলাম এখন পর্যন্ত পেপার পত্রিকা বা খবরগুলো দেখে, যে কে বা কাহারা হঠাৎ করে ওনাকে মোটরসাইকেল থেকে এসে গুলি করে, সেই গুলি ওনার কানের পাশ দিয়ে যায়, যদিও মারা যায়নি, এখনো বেঁচে আছে। তবে আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে রইল বাকি ৪৯। আপনাদের মনে আসছে নিশ্চয়ই, গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের বাঘা বাঘা ইউটিউবার কেউ কিন্তু রাশেদ খানের ৫০ জন মারা যাবে বা টার্গেট কিলিং এ ৫০ জন, এইটা নিয়ে খুব একটা ভিডিও বানায়নি। এবং অনেকে আমাকে বলেছিলেন, ভাই এই ধরনের ভিডিও এটা কি, এটা সত্য নাকি এই সেই। তা আমি তাদেরকেও বলছি যে এটা সত্য না মিথ্যা সেটা হচ্ছে পরের কথা, কিন্তু রাশেদ খান তিনি পাবলিকলি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন যে ৫০ জনকে টার্গেট কিলিং করা হবে, নির্বাচনে তফসিল ঘোষণার পর ৫০ জনকে টার্গেট কিলিং করা হবে। এবং তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের হবে বা নির্বাচনের প্রার্থী ঘোষণা ওরা যখন থেকে শুরু করেছিল, যে প্রার্থী বিভিন্ন এলাকায়, তখন থেকে প্রায় ২০০ জন মারা গেছে সব নির্বাচনী কর্মকাণ্ডে, হয় জামাত বিএনপিরে মারছে, বিএনপি জামাতে মারছে, এই সেই। তো আজকে গতকাল তফসিল ঘোষণা হলো, আজকে সর্বপ্রথম সাউহাদিকে কাউয়া বানায় ফেলাইলো হলো। তো ওকে যে মারছে, এখন ঢাকা পুলিশ, যেটা ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান, আপনার বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে, মোটর সাইকেলে করে এসে দুজন দুর্বৃত্ত আসে এবং তারা হঠাৎ করে গুলি ছুড়ে পালিয়ে যায় এবং হাদি সাহেব গুলিবিদ্ধ হন কোথায়? পল্টন এলাকায়, তার মানে ঢাকা ৮। আর ঢাকা ৮টা কার? ঢাকা ৮ হচ্ছে যে মির্জা আব্বাসের আসন। মির্জা আব্বাস সম্বন্ধে আপনারা সকলেই জানেন, ওনার অতীত ইতিহাস জানেন, সবকিছু জানেন। তারপর আমি আসলে শিওর না যে মির্জা আব্বাস করছে নাকি রাশেদ খান করছে। এখন আবার হাদি গ্রুপ বিভিন্নভাবে ফেসবুকে অলরেডি সয়লাভ যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের বাড়িঘর জ্বালাই দিবে, ভেঙে দিবে। মির্জা আব্বাসের উপর খুব খেপা, কিন্তু আসলে কি মির্জা আব্বাসের উপর খেপা হওয়ার দরকার নাকি রাশেদ খানকে নিয়ে আসা দরকার? আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি বলবো রাশেদ খানকে তো পুলিশ সাথে সাথেই ধরা উচিত ছিল। গত ৮ তারিখে যখন সে বলেছিল যে ৫০ জনকে টার্গেট কিলিং করা হবে, সেই দিনই রাশেদ খানকে নিয়ে আসা উচিত ছিল যে এই ৫০ জন কারা। তুমি করতে খবর পাইলা, তোমারে মোসাদে বলেছে, এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এসে বলেছে, কারণ তোমার সাথে মোসাদের ভালো সম্পর্ক। আমার এর আগের বেশ কিছু ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে আমেরিকান গোয়েন্দা সংস্থার লোক আছে, টার্কির গোয়েন্দা সংস্থার লোক আছে, মোসাদের গোয়েন্দা সংস্থার লোক আছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকও আছে। এই ৪টা দেশ এবং চায়নার গোয়েন্দা সংস্থার লোক আছে, ভরপুর এসব লোক। কে কোথায় কখন কাকে টার্গেট কিলিং করবে সেটা রাশেদ খান কিভাবে জানলো? রাশেদ খান কিভাবে স্পেসিফিক্যালি ৫০ জনের কথা বললো? তো ৫০ জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে গেল, টার্গেট কিলিং এর শিকার একজন হলো, তার মানে বাকি রইল আরো ৪৯ জন। এই ৪৯ জন কারা কারা? আর এই গুলি করে, এই যে সাউয়াদিকে গুলি করার পরে, ওরে কাউয়া বানানোর পরে, এখন মির্জা আব্বাসের উপরে বাড়িতে হামলা চালাবে বা মির্জা আব্বাসের বাসা বাড়ি ভাঙবে, কি করবে আল্লাহ জানে। কারণ মবের রাজা তো এরা সবাই, মবের রাজা এরা না। এই সাউয়াদি কিন্তু একসময় কিন্তু চিল্লায় বলছিল যে ৩২ আমরা ভাঙছি, অমুক আমরা ভাঙছি, এখন থেকে আমরা ভাঙতে হলে পয়সা দিতে হবে, আমরা পয়সা নিয়ে ভাঙবো। এখন এই যে তারা মবের রাজত্ব কায়েম করছিল, আজকে সেই মবের রাজত্বর কায়েমের আরেকটা সুযোগ হলো। আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করছে, কি বয়কট করছে, যে আমরা নির্বাচনই করবো না। এই নির্বাচন মানি না, তফসিলও মানি না। আওয়ামী লীগ কিন্তু একটাবারও কোথাও বলেন যে আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করব। এরপরও এই কাহিনী হচ্ছে, কারণটা কি? আবার এদিকে দেখেন বিএনপি নেতা তারেক, ওনার নিজের কোনো আইডেন্টিটি নাই, উনি ভোটারও হন নাই, উনি বাংলাদেশের নাগরিক না এই মুহূর্তের জন্য, নির্বাচনী ব্যবস্থায় বা ইয়েতে নাই।
আবার তফসিল ঘোষণা হওয়ার পরে কেউ ভোটার হইতে পারবেন না। তো একজন লোক যদি ভোটারই না হন তিনি সংসদ সদস্য হবেন কিভাবে? একজন লোক যদি ভোটারই না হন তাহলে তিনি আবার কি হবেন কিভাবে? তিনি আবার প্রধানমন্ত্রী হবেন কিভাবে? এই বিষয়গুলো একটু মিলান। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা আমরা জানি না, নাকি খালেদা জিয়া নাকি ওসমান হাদিকে আজকে গুলি করার মাধ্যমে আরো 2-1 পড়ার মাধ্যমে 14 তারিখে ঘোষণা দিবে যে খালেদা জিয়া শহীদ হয়ে গেছেন। কোনটা? সবগুলো মিলান। এই জন্য আমি ব্যানার এবং হেডলাইনে লিখেছি যে ওসমান হাদি রইল বাকি 49, তার মানে একজন অলরেডি ডান। আগস্টে এখন সকলের দরকার পুলিশ যদি চায় তাহলে রাশেদ বিরাট খানকে নিয়ে সংখ্যকও সরাসরি এই কাস্টডিতে নেওয়া মাথায় উচিত। গুলিবিদ্ধ পিটাইয়া হয়ে মাইরা নিহত পাথার নিচে এবং দিয়ে ওই আহত যে হয়েছেন। বিমাতানা কাজে গরম এই যে দিচ্ছে, ওগুলা টার্গেট ঢুকায় বাই কিলিং করা এর উচিত। বিষয়টা তুমি যে সেটা খুব 50 জন বলছিলে সেই মানে 50 জনের মধ্যে একজন সুস্পষ্ট গেছে, হয়ে বাকি ওঠে 49 জন আছে। এই এই 49 জন আমরা হাদির এই বাঁচাইতে হবে। আহত তুমি হওয়ার বেটা বলো ঘটনায়, হাদি প্রত্যেকে আহত পাইছে হওয়ার ঘটনা ইনফরমেশন, কে স্বাভাবিকভাবে কে আছে, ব্যাপক উদ্বেগ কারা তৈরি কারা করেছে যাবে। প্রধান উপদেষ্টা ডক্টর কারণ এটা এখন মোহাম্মদ ইউনূস। রাশেদকেই বলতে হবে। হাদিকে রাশেদ যারা যদি হামলা করেছেন, না বলে যারা হাদিকে গুলি তারে উল্টে করেছেন alert দাও। তাদেরকে এখানে কারোর দোষ দেয়া লাভ সর্বোচ্চ নাই। তৎপরতায় সব জানে গ্রেফতার রাশেদ। করার রাশেদ নির্দেশ খানই দিয়েছেন। জানে। হাদিকে এই জন্যই আমি দেখতে বলছি হাসপাতালে যে গিয়েছেন মির্জা হাওয়া আদি আব্বাস গুলিবিদ্ধ, এবং রইল রুহুল বাকি কবির রিজভী সহ 49। বিএনপি নেতৃবৃন্দ। কদিন আগে ঢাকা 8 আসনটা রাশেদ বলে এক কিন্তু নেতা বলেছিলেন ভীষণ যে 50 জন তীব্র প্রার্থীকে হত্যা করা হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ঢাকা 8 আমি আসনে বলেছিলাম মির্জা যে আব্বাস রাশেদ বলতে বিএনপির পারবে প্রার্থী। তার সত্যতা কতটুকু। মির্জা আব্বাসের ওই কিন্তু আজকে এলাকা তার, রাশেদ তিনি বলতে পারবে ওই কেন এলাকার হাদিকে প্রভাবশালী গুলি নেতা, করা হলো। তিনি মেয়র এই গুলি করার নির্বাচিত পিছনে হয়েছেন ওই কারা দায়ী এটা এলাকার, আমাদের খুঁজে বের মানে করতে ওই হবে। ঢাকার কেন মেয়রও সম্ভাব্য নির্বাচিত হয়েছেন এবং প্রার্থীদের তিনি উপরে সরকার বরাবরের গোয়েন্দা ওই এলাকার লাগিয়ে দিল প্রার্থী, না? কেন ওই এলাকার নিরাপত্তার ব্যবস্থা নিল না? বাসিন্দা। আপনি তিনি, বলছেন তার নির্বাচন স্ত্রী, করার জন্য মানে প্রস্তুতি এবং নিয়েছেন। মির্জা আব্বাসের সকল প্রস্তুতি সমর্থক সম্পূর্ণ বৃন্দ করে ইলেকশন সকলেই একটা কমিশনার শক্তিশালী গতকালকে অবস্থানে আছেন নির্বাচনের ঢাকা তফসিল 8-এ। ঘোষণা ঢাকা 8-এ করেছেন সন্ধ্যা জামায়াতের 6টায়। যিনি প্রার্থী 11 ডক্টর ডিসেম্বর হেলাল উদ্দিন, 2025 তিনিও সন্ধ্যা শক্ত 6টায়। প্রার্থী এবং আজকে এবার 12 প্রার্থী ডিসেম্বর। মনোনয়ন ঘোষণার আমরা আগে এখন পর্যন্ত থেকেই জানি না কিন্তু ঘটনা ডক্টর কটার হেলাল সময় উদ্দিন ঘটেছে। জামায়াতের জানতে প্রার্থী পেরেছি এবং যে 2টা মির্জা 35 আব্বাসের মিনিটে পোস্টার, ব্যানার, ফেস্টুনে হাদিকে ওই এলাকা ছেয়ে গিয়েছিল। মানে এই যে হাদি বলছেন আমার তো ঢাকা কোনো মেডিকেল পোস্টার হাসপাতালে নেওয়া ফেস্টুন হয়েছে। নাই, তখন গুলিবিদ্ধ হয়ে তারা যায়। কিন্তু ব্যাপক প্রচার ওসমান প্রচারণা হাদি করছিলেন। একজন কিন্তু অত্যন্ত দেশপ্রেমিক, সম্প্রতি তেজদীপ্ত একটা নতুন নওজোয়ান, বিরাট চমক যাকে হাজির নিয়ে আমরা হয় গর্ব করতে ঢাকা পারি। 8 আসনে। ওই যে তার বলছিলাম যে জ্ঞান, ঢাকা বুদ্ধি, বিশ্ববিদ্যালয় মেধা, আসন যে কোনো বলে লেভেলে নেতৃত্ব দেওয়ার ওখানে মতো কিন্তু একটা জুলাই যোগ্যতম আগস্টের প্রার্থী, যোগ্যতম আন্দোলনের ব্যক্তি। নেতা হিসেবে আগামী দিনে হাদি বাংলাদেশের দাঁড়িয়েছিলেন, নেতৃত্ব কারণ দেওয়ার ঢাকা জন্য বিশ্ববিদ্যালয়ের এটা ছাত্রদের অত্যন্ত একটা বড় potential, অংশ অত্যন্ত সম্ভাবনা ওই একজন নেতা। অঞ্চলের কিন্তু আসি নেতার উপরে চ্যালেঞ্জ ভোটারও সৃষ্টি হলো। বটে। কেন? কিন্তু এক হঠাৎ অনেকগুলো করে বিষয় আজকে আমাদের সপ্তাহ পর্যালোচনা খানেক করতে আগে হবে। এই খবর আপাত সংবাদ দৃষ্টিতে মাধ্যমে আসতে সস্তা শুরু করে যে sentiment-এ জামায়াত মির্জা তাদের আব্বাসকে দায়ী মনোনয়ন করা বদল হচ্ছে করবে বা ঢাকা দায়ী 8 করা আসনে। হচ্ছে। ঢাকা তার 8 মানে কি? আসনে যে ব্যাপক খুব নির্বাচনী easy target প্রচার করা হয়েছে, প্রচারণা, খুব সহজ target গণসংযোগ, করা হয়েছে। রিক্সা ভ্যান হাদি বিতরণ, মানে মির্জা আব্বাসের মেডিকেল বিরুদ্ধে ক্যাম্প নির্বাচন চালানো করতে সব যাচ্ছে। যে করে এই জন্য যাচ্ছিলেন যে হাদি প্রার্থী কে ডক্টর নির্বাচিত হেলাল উদ্দিন, তাকে জামায়াত মির্জা ইসলামী আব্বাস সরিয়ে গুলি নেবে করবে। এবং সেখানে এটা অতি সস্তা ডাকসু sentiment, ভিপি অতি সস্তা। সাদিক কায়েমকে প্রার্থী করবে মির্জা জামায়াত আব্বাস ইসলামী। তাকে গুলি করলে এবং সে বাঁচবে সেটা না। কোনো শোনার পর অবস্থাতেই থেকে মির্জা এখন আব্বাস তার পর্যন্ত দায় দায়িত্ব কোনো এড়াতে পারবে মানে না। জামাত এটা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে নাই সম্পূর্ণ দায় বটে, দায়িত্ব কিন্তু মির্জা আব্বাসের এই উপর খবর যখন বর্তাবে। আসে আমি তখন মির্জা আব্বাসকে আবার আন্তরিক ফেসবুকে ধন্যবাদ পোস্ট জানাই, দিয়েছিলেন সাধুবাদ জানাই। শরীফ তিনি ওসমান হাদি তাৎক্ষণিকভাবে এবং তিনি জীবনের লিখেছিলেন ঝুঁকি নিয়ে হলেও সাদিক কায়েম আমার ভাই, উনি তিনি সবকিছু ঢাকা 8 ঝুঁকি নিয়ে আসনে হলেও নির্বাচন হাদির করলে পাশে আমার দাঁড়ানোর ইলেকশন জন্য জার্নিটা মেডিকেল আরো কলেজে দারুণ হয়ে ছুটে উঠবে গিয়েছেন। ইনশাল্লাহ। এটা জুলাই ইতিবাচকভাবে জজবার দেখতে 2 হবে। প্রাণ এটাকে একই নেগেটিভ আসনে দেখবেন না। প্রতিদ্বন্দ্বিতা করব, সাদিকের আব্বাস জন্য অনেক তার দোয়া। নিজেকে মানে নির্দোষ সাধারণভাবে প্রমাণ করার কিন্তু জন্য যখন সে নির্বাচনে যে কোনো ঝুঁকিটা প্রার্থী নিয়েছে, গুলিবিদ্ধ হন এটাকে আপনি তখন উড়াইয়া দিবেন এক না। রকমের সন্দেহের তারও জীবনটা আঙুল তো যে ওঠে ঝুঁকির এই মধ্যে মানে ছিল, এটা তো নির্বাচনী উনি ওখানে যাওয়ার প্রতিদ্বন্দ্বী পরে বুঝতে পারছেন। প্রার্থীদের দিকে। সেনা কারণ সদস্যরা আসলে তাকে বাঁচাতে রাজনৈতিক পেরেছে দলগুলো এবং এই তাকে প্রভাব বাঁচিয়ে বিস্তারের হাসপাতালে জন্য নিতে যেমন পেরেছে। একে মির্জা আব্বাস অন্যের মানে যে যেমন সিদ্ধান্ত নিয়েছে, যেটা বিএনপি নিয়েছে, সারা এটাকে দেশে আমি চলছে অভিনন্দন জানাই মনোনয়ন এবং বঞ্চিত এটাকে এবং বিবেচিত মনে মনোনয়ন করি। প্রাপ্তদের এবং মধ্যে এভাবে রাজনীতি দ্বারা মানে বিরূপ গোলাগুলি, প্রতিক্রিয়া, বিরূপ সহিংসতা, অবস্থাকে মারামারি এসব মোকাবেলা চলছে। করতে হবে। ঠিক তাহলে তেমনি leadership বলে একটা এক জিনিস, প্রার্থী এটা আরেক প্রমাণিত প্রার্থীর হবে। উপর প্রভাব বিস্তার আমি করতেও এখানে কিন্তু সহিংসতার ঘটনা ঘটায়। ওসমান কিন্তু হাদির মতো ঢাকা একটা 8-এ জীবনহানি বা যেটা তার উপর বলছিলাম আঘাত, সব এটা প্রার্থীরাই কোনো ভীষণ হাই অবস্থাতেই প্রোফাইল মেনে নিতে পারি না। এবং সাদিক সেটা কায়েম যেই এখন গুলি করুক, ওসমান হাদির ওপর এই যেখান হামলার থেকে গুলি ঘটনা করা হোক, ঘটেছে শুনে এটার জন্য তিনি চরমভাবে দায়ী প্রতিক্রিয়ায় আমাদের সংবাদ স্বরাষ্ট্র মাধ্যমকে মন্ত্রণালয়, বলেছেন যে চরমভাবে দায়ী বাংলাদেশের আমাদের এবং পুলিশ ঢাকার প্রশাসন, তরুণরা যেন চরমভাবে দায়ী প্রস্তুত হন। দেশের গোয়েন্দা তিনি সংস্থা, খুব শিগগিরই চরমভাবে দায়ী চাঁদাবাজ দেশের এবং তাবৎ গ্যাংস্টারদের নিরাপত্তা বিরুদ্ধে আপনি দেখেন একটা ডিসি রমনা গণ আন্দোলন বক্তব্যগুলো দেখেন। অভ্যুত্থান
চান, একটা নতুন সে বুঝতে- সে অভ্যুত্থানে শুনতে পেরেছে। নেতৃত্ব দিতে চান অথচ এবং সেই অভ্যুত্থানের জন্য যাতে সকলে তৈরি থাকে। সাদিক কায়েম তার মেডিকেল মানে কলেজ হাসপাতালের দারোগা এই সাহেব বলতেছেন চাঁদাবাজ যে গ্যাংস্টারদের গুলিবিদ্ধ ওনাকে বিরুদ্ধে যে ভর্তি একটা করা হয়েছে। আন্দোলন প্রয়োজনীয় হয়ে উঠবে নির্বাচনের পুলিশের আগে, দারোগা সাহেব সেটা সাব কিন্তু ইন্সপেক্টর খুব যেখানে গুরুত্বের বলতেছেন সঙ্গে যে বলেছেন। হাদিকে বাংলাদেশে যে গুলিবিদ্ধ বিপুল অবস্থায় পরিমাণ অস্ত্র বিজয়নগর ঘুরে থেকে বেড়াচ্ছে, গুলিবিদ্ধ সেটা অবস্থায় নিয়ে নিয়ে এসে উদ্বেগ কিন্তু হাসপাতালে ভর্তি করা 2024-এর হয়েছে। জুলাই সেখানে আগস্টের রমনার পর ডিসি থেকেই বলতেছেন, আছে। আমি শুনতে পাচ্ছি, কারণ আমি লোক পাঠাচ্ছি আগস্টে যাওয়ার জন্য। বিশেষ করে 4 এই এবং হারাম 5ই খুনের ব্যাপারে আগস্ট ব্যবস্থা নেয়। কারাগার ভেঙে থেকে শুরু করে এদের থানা ব্যর্থতার লুটপাট জন্য তো হয়েছে আজকে বাংলাদেশের 450-র অবস্থা। বেশি, এরা কখনোই ফাঁড়ি ব্যক্তিগত লুটপাট চাকর হয়েছে হয়ে যায়, 150-র চামচা মতো হয়ে যায়, পুলিশের, চামচ হয়ে এবং যায়, আবার গণভবন কখনো থেকে নির্বিকার পর্যন্ত যে হয়ে যায়, পরিমাণ উদাসীন হয়ে অস্ত্র যায়। লুটপাট হয়েছে, কি ধরনের পুলিশের উদাসীন এবং আইন কর্মকর্তা, শৃঙ্খলা অফিসার বাহিনীর হলে পরে সর্বশেষ বলতে হিসাবে পারে, আমি কিন্তু শুনেছি। 1000 অস্ত্র এখনো তার উদ্ধার কত করা বড় যায় নাই, অডাসিটি দেখেন। এবং সর্বাধুনিক রমনা অস্ত্র থানা, আছে রমনা সেখানে, এলাকার মানে ডিসি। একে কত বড় অডাসিটি 47 দেখেন। থেকে আপনি আজকে মেশিন গান থেকে কালের শুরু করে কণ্ঠ পত্রিকা একেবারে দেখেন, কালের কণ্ঠ কি অত্যাধুনিক লিখেছে? সর্বাধুনিক কি অস্ত্র বলেছে? আছে, এবং হাজার হাজার রাউন্ড গুলিও কিন্তু কালের কণ্ঠে এর আজকে যে সঙ্গে সাক্ষাৎকার তখন দিয়েছে, চুরি কি হয়ে বলা গিয়েছিল, হয়েছে? এবং এগুলো সরকার দেখেন না। এখনো আমি তো পর্যন্ত মুখে সেগুলো মুখে আটক কথা করতে বলছি না। পারে নাই। অস্ত্রের শুনেছে। চালান যে ঢুকছে, তার প্রমাণ এই মেডিকেল যে মাস কলেজে দেড়েক নিয়ে দুয়েক গেছে আগে রোগীকে, সে বিমানবন্দরের শুনেছে, এই যে নেওয়ার কাছের সময়টার মধ্যে পুলিশের কাছ ট্রেন থেকে সে স্টেশন কোনো থেকে, রিপোর্ট রেল পাইলো না। স্টেশন থেকে, এটা কি ভাবা যায়? বিমানবন্দর রেল চিন্তা স্টেশন করা যায় থেকে যে আমার পুলিশ কত বড় সেনাবাহিনী নির্বিকার, অভিযান চালিয়ে কিন্তু যাতে এক আমি ব্যাগ 24 ভর্তি আওয়ার্সের জন্য অত্যাধুনিক তার অস্ত্র কানে দিয়ে উদ্ধার রাখছি, করলো, ওয়্যারলেস, এবং টেলিফোন দিয়ে তার রাখছি, মানে মোবাইল দিয়ে রাখছি, কোনো একটি আর পক্ষ সারাদিন নিশ্চয়ই সকাল শুধু বাচ্চারা এক হ্যালো হ্যালো ব্যাগ হ্যালো অস্ত্রই নিয়ে আসছিল না, তারা কোন নিশ্চয়ই ভিআইপি অনেক কোন চালানি রাস্তাতে এনেছে। যাচ্ছে, একটি চালান সারাদিন করতে হ্যালো হ্যালো পেরেছিল করে। সেনাবাহিনী। মনে করে দেখেন, আরেকটা বিমানবন্দরে জাতীয় ভয়াবহ নেতা, অগ্নিকাণ্ডের ঘটনা উসমান ঘটলো হাদি, কোনো কার্গো ছাত্র ভিলেজে, নেতা না, কোনো সেই যুব নেতা কার্গো না, কোনো ভিলেজের ইয়াং ভল্ট তরুণ নেতা না। ভেঙে সে এখন অত্যাধুনিক জাতীয় অস্ত্র নেতা চুরি যাওয়ার পর্যায়ে চলে ঘটনা গেছে। ঘটলো, সে খবরও কিন্তু সেই সংবাদ উসমান মাধ্যমে হাদির বেরিয়ে উপরে এসেছিল। গুলি হয়েছে, তার মানে আর পুলিশ বিপুল বলবে আমি পরিমাণ শুনেছি। অস্ত্রের চালান তার আসা মানে অব্যাহত মনে ছিল। হয় আর এই অন্যদিকে পুলিশরা দায়ী। আগস্টে যে অস্ত্রশস্ত্র চুরি তার হয়ে মানে গেছে, মনে সেগুলো হয় উদ্ধারে রমনা কিন্তু থানার সরকার সফল হয় নাই। এই ডিসি আগে থেকে জুলকারনাইন জানতো এই সায়ের, ঘটনাটা আল ঘটবে। জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, তাহলে সে তিনি বলতে পারতো ফেসবুক না, শুনেছি। পোস্ট দিয়ে সে বলেছেন যে তাৎক্ষণিক পার্শ্ববর্তী দৌড়ে ওই রাষ্ট্রের ঘটনায় গোয়েন্দা যেত। সংস্থা গত তার কয়েক মাসে অন্যতম অন্তত দায়িত্ব 80 ছিল, জন প্রাথমিক সুব্রত অবস্থায় বাইনের দায়িত্ব মতো ছিল আততায়ীকে ইউনিফর্মটা দেশের বিভিন্ন পরে পয়েন্ট দিয়ে 5 অনুপ্রবেশ মিনিটের মধ্যে করিয়েছে, দৌড়ে এবং তিনি 10 থেকে লিখছেন 15 যে মিনিটের মধ্যে গিয়ে on the জামিনে spot থাকা এ পিচ্চি পৌঁছা। হেলাল, চরমপন্থী গ্রুপ গণমুক্তি এবং ফৌজের অন্য প্রধান সবাইকে মুকুল ফোন করে আর দেওয়া, গ্রেফতার যে তোমরা থাকা সুব্রত হাসপাতালে যাও, বাইন, হাসপাতালে এরা যাও, মিলে অমুক এই রাস্তায় পুরো যাও, একটা অমুক আসামি ধরো, কোঅর্ডিনেশন সমস্ত করছে, খাবারকে alert করে ব্যাপক দেওয়া। অস্থিতিশীলতা দেশে এবং তৈরি করতে, CC নির্বাচন ক্যামেরায় যে বানচাল মোটরসাইকেলটা দেওয়া যাচ্ছে, এবং সেই দেশকে মোটরসাইকেলটা চরম কার, কি, অস্থিতিশীল করে ক্লোজ তুলতে। সার্কিট থেকে আরো ক্লোজ করো, করে 2024-এর আইডেন্টিফাই করো আগস্টের কে গুলি পর করেছে। তোমার CC মানে ক্যামেরায় তো সেই গুলি দীর্ঘ দেওয়ার বছর, মিথ্যা ধরা বহু পড়েছে। বহু বছর তাহলে কারারুদ্ধ তুমি থাকার তাৎক্ষণিক সে পর যে ব্যবস্থা শীর্ষ নাও নাই কেন? সন্ত্রাসীরা মুক্তি তার পেয়ে মানে গিয়েছিলেন, সেই প্রমাণ মুক্তি হতে পাওয়ার যাচ্ছে পর কিন্তু যে DC সুব্রত বাইন, পিচ্চি হেলাল, এটা কিলার পরোক্ষভাবে আব্বাসরা বা যে প্রত্যক্ষভাবে সারা এই ঘটনার বাংলাদেশে, সম্বন্ধে বিশেষ তার করে ধারণা ঢাকা ছিল, শহরে এরকম একটা রীতিমতো ঘটনা ঘটবে। প্রকাশ্য মহড়া তাই দিচ্ছিলেন, সে উদাসীন সে হয়ে খবর বলছে, কিন্তু আমি শুনতে সেপ্টেম্বর পেরেছি। মাস থেকেই তার কোনো আসা reaction শুরু নাই, করে তার সংবাদ কোনো মাধ্যমে, প্রতিক্রিয়া নাই। এবং সে সময় সে শুনতে শীর্ষ পেরেছে সন্ত্রাসীদের এবং লোক অন্তত সেখানে 6 পাঠিয়েছে, জন নবাবের বাচ্চা। জামিনে মুক্তি পান। এরপর সুব্রত সে ঢাকার বাইন DC, বেশ কয়েকটি তার হত্যায়, দায়িত্ব মানে জনগণকে নিরাপত্তা দেওয়া, তিনি আর হাতির এই ঝিল, বেটা গুলশান এলাকার কি করেছে? অন্তত 3টি লোক খুনের পাঠিয়েছে। ঘটনায় সুব্রত বাইনের এই নাম হলো আসার পর নবাব, মে এই মাসে হলো তাকে তুমলুকি আবার আমাদের কারারুদ্ধ করা হয়েছে ঢাকার বটে, মেট্রোপলিটন কিন্তু ওই যে কমিশনার সাহেবকে আগস্টের অনুরোধ পর করব, কাদের বিষয়টি পরিকল্পনায়, আপনি কাদের দয়া করে ইঙ্গিতে আল্লাহর ওয়াস্তে জঙ্গিরা তো ছাড়া professionally পেয়েছেনি, দেখেন। এই যে আপনি শীর্ষ পেশাভিত্তিক সন্ত্রাসীরা দেখেন। যাদেরকে কোনো দল, বছরের পর ব্যক্তির বছর প্রতি আটক রাখা আপনি হলো, আনুগত্য না তাদেরকে দেখিয়ে যে গণহারে ঘটনার জামিন প্রতি দিয়ে আনুগত্য দেওয়া দেখান। হলো, এগুলো উসমান কোন হাদির মতো পরিকল্পনার একটি অংশ জীবন ছিল? অকালে এবং চলে এই যাবে, প্রশ্নগুলো তো এটা করা হচ্ছিল কখনোই যে বাংলাদেশের মানুষ এই যে মেনে নিতে বিপুল পারবে না। পরিমাণ অস্ত্র আজকে থাকলো, ঢাকসুর সে DP অস্ত্র উদ্ধার হলো না, প্রতিক্রিয়া আরো জানিয়েছে। অস্ত্রের চালান আমি সেই আসতে থাকলো, প্রতিক্রিয়াকে অভিনন্দন এই জানাই। শীর্ষ হ্যাঁ, সন্ত্রাসী এবং আমাদেরকে ঢাকা জঙ্গি শহরকে ক্লিন সন্ত্রাসী করতে হবে। হিসেবে অভিযুক্ত সেটা যদি ঢাকসুর নেতৃত্বে হয়, কারাদণ্ডপ্রাপ্ত আমি যাদেরকে পূর্ণ জামিনে সমর্থন মুক্তি জানাবো। দেওয়া হলো, ঢাকাকে তারা যে আমরা একসময় চাঁদাবাজ মুক্ত সক্রিয় করতে চাই। হয়ে উঠবে, ঢাকাকে এই আমরা শঙ্কাটা তো সন্ত্রাস করা মুক্ত করতে চাই। হচ্ছিল। শুধু ঢাকাকে না, এখন সারা বিভিন্ন বাংলাদেশকে আমরা পক্ষ সন্ত্রাস মুক্ত করতে চাই। উদ্দেশ্যমূলকভাবে যে চাঁদাবাজ মুক্ত নির্বাচন করতে চাই। বানচাল ছাত্র এবং শিবির যে বক্তব্য মানে দিয়েছে, দেশকে আমি সেই অস্থিতিশীলতার বক্তব্যকে দিকে অভিনন্দন ঠেলে জানাই। দিতে এই এ ধরনের স্পিরিটকে অভিনন্দন জানাই। অস্ত্রবাজি আমার ঘটাতে ছাত্র পারে দলের দুই নেতা যে বক্তব্য হাই প্রোফাইল দিয়েছে, টার্গেটদের
লোকদেরকে গুলি করতে পারেন, হাই ভ্যালু অ্যাসাসিনেশন ঘটাতে পারেন, মানে খুবই মনোযোগের একেবারে শীর্ষে থাকা ব্যক্তিদেরকে লক্ষ্য করে গুলি চালাতে পারেন, তাদের হত্যা করার প্রচেষ্টা চালাতে পারেন, সেই আশঙ্কাগুলো তো ছিল। সম্ভবত ওসমান হাদিকে গুলি করার মাধ্যমে সেই ঘটনার সূচনা হলো। এটা কি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই মোটরসাইকেল আরোহীকে যদি গ্রেফতার করতে পারেও
সুনির্দিষ্ট তাহলেও ব্যবস্থা নিতে আসলে পারেন নাই। এই মুহূর্তে উসমান এই হাদির যে মতো একটি একটা লোককে মানে মসজিদের প্যান্ডোরার নামাজ পড়ে বাক্স এসে খুলে গেছে, যেখানে বিপুল নির্বাচনী পরিমাণ অস্ত্র আছে, প্রচারণায় অস্ত্রধারীরা আছে, গুলিবিদ্ধ শীর্ষ হবে। সন্ত্রাসীরা আর আছে, আমার স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গিরা লেফটেন্যান্ট আছে, জেনারেল সাহেব ওই দুপুরে মানে লাঞ্চ ওই করবেন, ভয়াবহ পরিস্থিতি আইন ক্ষমতায় শৃঙ্খলা থাকবেন। রক্ষাকারী বাহিনী সরি মুহূর্তের মধ্যে বা সরি এই 3 জেনারেল, মাসের মধ্যে সামলে ইউ হ্যাভ একটা মিজারেবলি নির্বাচনের ফেইলড। দিকে দেশকে নিয়ে যেতে পারবেন কিনা, এবং আপনি সেই আপনার দায়িত্ব পরিস্থিতিতে পালন আসলে করতে প্রার্থীরা নিরাপদ অত্যন্ত বোধ লজ্জাস্কর করবেন ভাবে ব্যর্থ কিনা, হয়েছেন, ভোটাররা নিরাপদ বোধ করবেন কিনা, এই অত্যন্ত সবকিছু নিন্দনীয় ভাবে এখন ব্যর্থ হয়েছেন। প্রশ্নের এই মুখে পড়ে ব্যর্থতার গেছে দায় দায়িত্ব নিয়ে শুধুমাত্র ওসমান হাদিকে আপনি কি গুলিবিদ্ধ সসম্মানে করার এই সবটা ঘটনাটির আজকে ছেড়ে মাধ্যমে। দিলেন? কাজেই হাদিকে এদেশের গুলি মানুষের অভাব করার নাই। এই ঘটনাটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেউ চালানোর হালকা মতো ভাবে নিচ্ছেন না, আপনার চেয়ে কারণ এফিসিয়েন্সি লোক হালকা ভাবে নেওয়ার আমি কোনো সুযোগ ডজন নেই। বলবো না, শত বলবো না, হাজারে আছে, অনেকে আছেন যারা অনেক ভালোভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই দুঃসময়ে দুর্দিনে নেতৃত্ব দিতে পারবে। আপনার পুলিশ যেখানে বলে আমি শুনেছি, তাতে বোঝাই যাচ্ছে আপনার পুলিশ প্রশাসন কতটা উদাসীন। আজকে হাদির মৃত্যু হয়েছে, রাশিদের কথা মতো মৃত্যু হয়েছিলাম জানি না, সরি, যেহেতু লাইফ সাপোর্টে আছেন, কোমাতে আছেন, সেখানে সম্ভাবনাটা শতভাগ হয়তো আমরা তাকে ফিরে নাও পেতে পারি। কারণ ডক্টর বলেছেন কমায় আছে, এবং নাকের দিয়ে যদি কানের পাশ দিয়ে গুলি করা হয়, আর সেই গুলি যদি ভিতরের দিকে যায়, পাশ দিয়ে চলে গেলে হয়তো কানটা ছিঁড়ে যেত, তাহলে তো অজ্ঞান হওয়ার কথা না। কিন্তু উনি যখন কমায় চলে গেছেন, তার মানে গুলিটা ভিতরে গিয়েছেন, সে অস্ত্রোপচার করা ছাড়া তো বের করানো যাবে না। এবং বলেছেন তাকে কৃত্রিম ভাবে তাকে এখন রক্ষা করা হচ্ছে। আপনারা বলেছেন লাইফ সাপোর্টে আছেন, আমি জানি না সত্য না মিথ্যা, যেহেতু বুনিয়া তুমি বলেছো লাইফ সাপোর্টে আছে, নিশ্চয়ই তুমি যেহেতু বলেছো ব্রেন ডেথ হয়েছে, তোমার কথাটাকে আমি সত্য ধরে নিয়ে বলছি। তাহলে শুধু সময়ও না, আমাদের অপেক্ষা করতে হবে। এখানেও আবার দেশমাতা খালেদা জিয়ার মতো নাটক করা হবে কিনা, এখানেও আবার মেডিকেল কলেজে তাকে শুয়ে রেখে জাতিকে শান্ত করার চেষ্টা করা হবে কিনা, হয়তো তাৎক্ষণিক ডেথ নিউজ সারা বাংলাদেশে এটা আগুনের স্ফুলিঙ্গের মতো কাজ করতে পারে, হয়তো নতুন করে আবার বিপ্লব শুরু হয়ে যেতে পারে, আবার নতুন করে জাগরণ তৈরি হয়ে যেতে পারে। যে কথাটা ডাকসুর বিবি বলেছেন, নতুন অভ্যুত্থান শুরু হবে ঢাকা মহানগর ঘিরে, এটাও হয়ে যেতে পারে। তাৎক্ষণিক যদি এরকম একটা খবর চলে আসে, একটা হৃদয় বিদারক নিউজ যদি বাংলাদেশের মানুষের সামনে চলে আসে, হয়তো তরুণ সমাজ, হয়তো তরুণ জীবন, তারা হয়তো মেনে নাও নিতে পারে। উসমান হাদি কোনো দলের না, উসমান হাদি একজন ব্যক্তি, মানুষের বিবেক, জনগণের বিবেক। উসমান হাদি এই পর্যন্ত কথা বলেছেন, টেলিভিশন টক শোতে বলেছেন, রাজনৈতিক মাঠে মঞ্চে বলেছেন, মতিঝিলের এলাকাতে বলেছেন, সকল বক্তব্য প্রতিটা মানুষ সাদরে গ্রহণ করেছে। উসমান হাদিকে তার আগামী দিনের নেতৃত্বের কোটায় বসিয়েছেন, এটা উসমান হাদির অ্যাচিভমেন্ট ছিল। আজকে কোনো একটি তৃতীয় পক্ষ দেশে একটা বিশৃঙ্খলা লাগানোর জন্য গুপ্ত বাহিনী এই হত্যাটা করিয়েছে। এখানে আমি বিশ্বাস করার মতো কোনো উপাদান আমার কাছে নাই, এবং আমি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করলেও আমি দেখতে পাই যে মির্জা আব্বাসের এখানে এই ঘাতক বাহিনী পাঠানোর কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই, কারণ এই দায়িত্ব তার কাঁধে পড়বে। এখানে তৃতীয় পক্ষ দুইটি পক্ষকে ঘায়েল করে অন্য কোনো পক্ষ বা সরকারকে সুবিধা করে দেওয়ার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রার্থীদেরকে নিরুৎসাহিত করার জন্য, নির্বাচনে স্বতঃস্ফূর্ত যাতে কেউ আগায় না যায়, তাই তৃতীয় কোনো শক্তিকে, তৃতীয় কোনো পক্ষকে সুযোগ করা দেওয়ার জন্য তৃতীয় পক্ষের কোনো গুপ্ত বাহিনী এই হত্যার সঙ্গে জড়িত। জানি স্পষ্ট করে তাদের নাম বললে আমিও তাদের শিকারে পরিণত হতে পারি, তারপরেও বলবো এটার সঙ্গে বিএনপি জড়িত নয়, এটার সঙ্গে জামাত ইসলাম জড়িত নয়, এটার সঙ্গে ছাত্র শিবির জড়িত নয়, এটার সঙ্গে এনসিপি জড়িত নয়, এটার সঙ্গে হাদিত্ব কোনো দলে নাই, সে স্বতন্ত্র প্রার্থী। এটার সঙ্গে একটি গুপ্ত বাহিনী জড়িত। এই গুপ্ত বাহিনী বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তাদের কাছে প্রচুর অস্ত্র আছে। তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের ফ্রন্ট লাইন না, তারা না বিএনপির ফ্রন্ট লাইন, না জামাত ইসলামের ফ্রন্ট লাইন, না তারা শিবিরের ফ্রন্ট লাইন, না তারা ছাত্র দলের ফ্রন্ট লাইন, না তারা এনসিবির ফ্রন্ট লাইন, না তারা বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্রদের ফ্রন্ট লাইন। এটা একটা গুপ্ত বাহিনী যারা এই দেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এদেশের রাজনীতিকে তাদের অস্ত্রের কাছে জিম্মি রাখার চেষ্টা করছে। সেই গুপ্ত বাহিনী কাজটা করেছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, দেশের মানুষকে
অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া, মানুষের উদ্বেগ, মানুষের শঙ্কা, মানুষের ভয়, ভীতি বাড়িয়ে দেওয়ার জন্য, নির্বাচনে পরিবেশটাকে চ্যালেঞ্জ করে ফেলার জন্য একটি অত্যন্ত চিহ্নিত গুপ্ত বাহিনী, যার পিছনে প্রশাসনের হাত রয়েছে। আমি এটার জন্য সরাসরি দায়ী করবো প্রশাসনকে। ডক্টর ইউনূস কিন্তু প্রশাসনে অনেক কিছু তার নিয়ন্ত্রণে নাই। ডক্টর ইউনূস একজন ইনোসেন্ট জেন্টলম্যান। হি মে বি ভেরি বিগ গ্রেডের প্লেয়ার, হি মে বি হাই স্টেকের প্লেয়ার, বাট সব খেলা তো, সব তুরুপের তাস ওনার হাতে নাই। ওনার উইদিন দি গভর্নমেন্ট, ওনার আরো গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে, উপদেষ্টা মন্ডলীর মধ্যে আরো উপদেষ্টা মন্ডলী তৈরি হয়ে গেছে, অনেকগুলো সাব গ্রুপ তৈরি হয়ে গেছে, যার নিয়ন্ত্রণ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের হাতে নাই। এখানে এমন একটি গুপ্ত ঘাতক সরকারের কোনো না কোনো মদতে এখানে আছে। আমরা যে কোনো সময় দেখি নির্বাচনের ঘোষণা হওয়ার প্রথম শর্তই হলো 5 থেকে 7 দিন অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য সারা দেশব্যাপী একটি সাঁড়াশি অভিযান চালানো হয়। কিন্তু এইবার আমরা 1 মাসের বেশি সময় পেয়েছি তফসিল ঘোষণা করার থেকে নিয়ে চূড়ান্ত তারিখ দেওয়া পর্যন্ত 21শে জানুয়ারি পর্যন্ত আমরা 1 মাসেরও বেশি সময় পেয়েছি, অথচ আমরা একটা দিনের জন্য সাঁড়াশি অভিযান চালানোর কোন রকম আলামত দেখতে পেলাম না আজ পর্যন্ত। যদি এরকম একটা ঘোষণা থাকতো যে আজ থেকে সারা বাংলাদেশে সাঁড়াশি অভিযান নামবে, পুলিশ প্রশাসন সেনাবাহিনী তো মাঠে আছে, তাহলে কিন্তু আজকের এই দিনে ঢাকার বিজয়নগর এলাকাতে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘোরার মতো সাহস কেউ পাইতো না। এটা উচিত ছিল গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা পরপরই একটা ঘোষণা আসা যে আগামী 1 সপ্তাহ সারা বাংলাদেশে অবৈধ উদ্ধার ও সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীদেরকে ধরার জন্য একটা ব্যাপক সাঁড়াশি অভিযান চালানো হবে। এটাই ছিল অত্যন্ত আশাবাদী বা গ্রহণযোগ্য একটা পদক্ষেপ। কিন্তু ডক্টর ইউনূস সাহেব কে বা কারা আপনাকে বুঝিয়েছে আমরা জানি না, তবে যারাই বুঝিয়েছে তারা সৎ উদ্দেশ্য নিয়ে বুঝে নাই, তারা তাদের হীন উদ্দেশ্যে আপনাকে এই জিনিসটাকে ইগনোর করতে বলেছে। এটার জন্য আমার বন্ধু, আমার প্রিয় সাবেক সহকর্মী যে লেফটেন্যান্ট জেনারেল সাহেবকে আমি বলবো, আপনার আইকিউর বাইরে ঘটনা ঘটে গেছে। আপনি তো নিজেও জানেন যে আপনার কোন লেভেলের আইকিউ, এটা আপনার কিন্তু হিসাবের বাইরে চলে গেছে স্যার। স্যার আপনি অসন্তুষ্ট হতে পারেন, আপনি জুনিয়র, তারপর স্যার বলছি এই জন্য যেহেতু আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সার্ভিস লাইফে আপনার জুনিয়র, কিন্তু আপনি তখন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা আপনার আইকিউর উপরে স্যার। আপনি বুঝতে পারেন না যে নির্বাচন তফসিল ঘোষণা করার পরে সবচেয়ে তৎপর যে বাহিনীটা হইতে হয় সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবচেয়ে বেশি মাঠে যে নামিয়ে নেমে যেতে হয় সেটা হচ্ছে পুলিশকে এবং স্থানীয় প্রশাসনকে। একযোগে সবাই মাঠে নেমে এই সন্ত্রাসীদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে হয়, যাতে তারা প্রকাশ্যেও অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে না পারে। যদি এরকম একটা পদক্ষেপ আপনি নিতেন, তাহলে আজকে এই হাদির মতো একজন উদীয়মান তরুণ নেতার করুণ পরিণতি আমাদের দেখতে হতো না। এটার ব্যর্থতা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, যদি ব্যক্তিগতভাবে কাউকে দায়ী করতে হয় একমাত্র আপনি। হয়তো আপনি আমার কাছে অসন্তুষ্ট হতে পারেন, হয়তো আপনি পুলিশ বাহিনী আমাকে বিরুদ্ধে লেলিয়ে দিতে পারেন, হয়তো আমাকে আগামীকাল বা আজকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে নিয়ে যেতে পারেন, হয়তো আমার বেল বন্ধ করে দিয়ে আমাকে জেলে আটকে রাখতে পারেন, কিন্তু বাস্তবতাটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি দারুণভাবে ব্যর্থ হয়েছেন। উসমান হাদির মতো একজন উচ্চ মার্কের উচ্চ শ্রেণীর একটা হাই গ্রেড রেড অ্যালার্ট নেতার গায়ে গুলি পড়বে, এটা মেনে নেওয়া যায় না, কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। প্রশ্ন উঠেছে এই নির্বাচনটি কি আদৌ অনুষ্ঠিত হবে, আর যদি অনুষ্ঠিত হয়ও এই নির্বাচনে কে জয়লাভ করবে, সেই বিষয় নিয়ে আলাপ করবার আগে অন্য একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তফসিল নিয়ে দেখলাম যে কাল নাকি ঢাকা শহরে একটি ব্যান্ড পার্টির মিছিল হয়েছে এনসিপির উদ্যোগে। তারা এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্যান্ড পার্টির মিছিল বের করেছে। ওখানে ব্যান্ড পার্টিতে যে সদস্যরা ছিল এর বাইরে হাতে গোনা কয়েকজন টোকাই ছিল, এবং তারা উর্দু বা হিন্দি ভাষায় গান গেয়ে গেয়ে এই স্বাগত জানাচ্ছিল। রাসেল স্কোয়ার থেকে এই তথ্যটি পাঠিয়েছিলেন একজন পথচারী। এদিকে ঢাকা শহরে কালকে রাত্রে কল্পনাতীত সংখ্যক ককটেল ফুটেছে।
বিভিন্ন জায়গায় ককটেল ফুটেছে। তো এই ককটেলটা কেন ফুটলো, কারা ফুটালো সেটি নিয়ে ইতিমধ্যে আলোচনা হচ্ছে। কারণ আমি যতদূর জানি যে আওয়ামী লীগের বর্তমানে এই অবস্থা বা আওয়ামী লীগ যে ধরনের রাজনীতি করে তাতে গতকাল রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে ককটেল ফোটানোর কোনো কারণ নাই, কিন্তু ককটেল ফুটেছে। আরো ইন্টারেস্টিং হলো যে গতকাল এই 16 মাসে মোটামুটি অন্ধ এবং বধির অবস্থায় দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপু। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে মার্কিন সংবাদ সংস্থা রয়টারের সাথে তার একটা সাক্ষাৎকার, এবং সেখানে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন ডক্টর ইউনূসের সাথে। গত 7 মাস তার সাথে কোনো যোগাযোগ নেই, তার প্রেস উইং বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মিলিয়ন ডলার প্রশ্ন হলো, যার প্রেস উইং নাই, যিনি গত 16 মাসে আমাদের সামনে তেমন কোনো কথা বলেননি, হঠাৎ করে তিনি কেন তার এই অসন্তোষ প্রকাশ করলেন এবং আগাম তার পদত্যাগের রোডম্যাপটা জানিয়ে রাখলেন যে নির্বাচনের পরে তিনি সরে দাঁড়াবেন। এটা কিসের আলামত? এইভাবে পরিবেশ অশান্ত করার জন্য ককটেল, হঠাৎ করে রাষ্ট্রপতির বিস্ফোরণ, তাও এই ভারত বা বাংলাদেশের কোনো মিডিয়ায় নাই, একেবারে আমেরিকার মিডিয়ায় এই বিস্ফোরণ। এগুলো কিন্তু আমাদের একটু চিন্তিত করে। কি হচ্ছে তাহলে? এদিকে নির্বাচন নিয়ে আমি গতকাল বলেছিলাম যে ডক্টর ইউনূস মোটামুটি কাউকেই পরোয়া করছেন না, তিনি তাড়াহুড়া করে এই নির্বাচনটা সেরে ফেলতে চাচ্ছেন। তিনি অনেকেই বলে থাকেন যে মার্কিন ডিপ স্টেটের সমর্থন নিয়ে তিনি এই যে অবৈধ ক্ষমতা দখল সেটি করেছিলেন, এবং এই যে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান সেখানে ডক্টর ইউনূসের কিন্তু ফিনান্সিয়াল ইনভলভমেন্ট ছিল। হি ইনভেস্টেড এ লট অফ মানি, তিনি সরাসরি ইনভেস্ট করেছে অথবা তিনি টাকা জোগাড় করেছিলেন, এবং বলা যায় যে 72% অর্থ ডক্টর ইউনূসের মাধ্যমে এখানে এসেছিল, মানে সে এই টাকাটা জোগাড় করেছিল। তো এই টোটাল জঙ্গি অভ্যুত্থানের ফিনান্সিয়ালি তার স্টেকটা সবচেয়ে বেশি। তো এখন যখন তিনি গ্যাড়াকলে পড়ছে, তিনি কিন্তু, এবং তার চেলারা বলতো যে 5 বছর ক্ষমতায় থাকবে, 50 বছরও নাকি পাবলিক তারে ক্ষমতায় চায়। তো 5 বছর 50 বছরের এই ক্ষমতা মোহ ত্যাগ করে তিনি হঠাৎ কেন নির্বাচন দিতে বাধ্য হলেন বা নির্বাচন দিলেন? কারণ তিনি পরিস্থিতি বুঝে ফেলেছেন। এখন তিনি চাচ্ছেন যে তার মতো করে তিনি ক্ষমতা থেকে চলে যেতে চান এবং তার পছন্দের কাউকে ক্ষমতায় রেখে যেতে চান। ডক্টর ইউনূস এই গত 16 মাসে যেটা করেছেন, তিনি সবাইকেই হোপ দিয়েছেন। তিনি বিএনপিকে বলেছেন তিনি বিএনপিকে ক্ষমতায় আনার ব্যাপারে সহায়তা করবেন। বিএনপি তারেক রহমানের সাথে মিটিং করতে তিনি লন্ডন পর্যন্ত ছুটে গেছেন গত জুন মাসে। তো এখন এদিকে জামাতে ইসলাম এই জঙ্গি আন্দোলনের অন্যতম নেপথ্য শক্তি ছিল, মাঠে যারা কাজ করেছে। বিএনপি কিন্তু আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল না, আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বেসিক্যালি জামাত শিবির। এই অভ্যুত্থানটা, এই যে জঙ্গি অভ্যুত্থানটা হিজবুত তাহরীর, জামাত শিবির এরাই করেছে। ইউনূস ওয়াজ মাস্টারমাইন্ড, ওয়াকার ওয়াজ এ মাস্টারমাইন্ড। ওয়াকার একটা ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ছিল। তো সব মিলিয়ে এই যে অবস্থা তৈরি হয়েছে, এখন ইউনূস চাইছে যে সে তার পছন্দের দলকে ক্ষমতাটা দিয়ে চলে যেতে, এবং ইউনূসের পছন্দের দল হলো জামায়াতে ইসলাম, এবং জামায়াতে ইসলাম আরো ইসলামপন্থী দলরা মিলে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনিও জামাতে ইসলামকে ক্ষমতায় চান। সুতরাং এখন ইউনূস, সেনা প্রধান মিলে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে জামাতে ইসলামকে কি করে ক্ষমতায় আনা যায়। ইতিমধ্যেই সেনাপ্রধান কিংবা তার প্রতিনিধিদের সাথে ডক্টর ইউনূসের প্রতিনিধি, জামাতে ইসলামের প্রতিনিধি, এদের মধ্যে একাধিক মিটিং হয়েছে, এবং ডক্টর ইউনূসের পক্ষে আরো কয়েকজন উপদেষ্টা কাজ করছে, আসিফ নজরুল, রেজওয়ানা চৌধুরী এবং আদিলুর রহমান। এরা সবাই মিলে এখন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে জামাতে ইসলামকে ক্ষমতায় আনা যায়। বিএনপিকে তারা এতদিন মূলা ঝুলিয়ে রেখেছে, কিন্তু বিএনপিকে তারা ক্ষমতায় আনবে না, বিএনপিকে রানার আপ করতে পারে আর কি। জামাতে ইসলামকে ক্ষমতায় আনতে হলে কি করতে হবে? কারণ জামাতে ইসলাম স্বাভাবিক উপায়ে, স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে না, সেই সম্ভাবনা কিংবা বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে না। সুতরাং জেনারেল ওয়াকারের সাথে ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে এবং জামাত ইসলামের সাথেও যে মিটিংটা হয়েছে, তাতে হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হবে, এবং ইলেকশনের আগে আপনারা দেখবেন যে বিএনপির নেতা কর্মীদের ধরপাকড় অনেক আসনেই বেড়ে গেছে। তারা এমন ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে এবং এখানে সেনাবাহিনীর এক অংশকে কাজে লাগানো হবে, এবং অলরেডি ডিজিএফআই কে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়েছে জেনারেল ওয়াকার খান, যেন তারা মাঠ পর্যায়ে গিয়ে
জামাতের পক্ষে কাজ করে। এদিকে জামাত মাঠ পর্যায়ে যেটা করছে, তারা আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে হাত বাড়িয়েছে। তারা আওয়ামী লীগের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট জামাতকে ভোট দিতে বলছে এবং তারা থ্রেট করছে যে হয় জেলে থাকবা, নইলে ভোট দিতে যাইতে হবে এবং জামাতকে ভোট দিতে হবে। জামাত আরেকটা স্ট্র্যাটেজি নিয়েছে যে তারা মানে ভোটের পার্সেন্টেজ বাড়ানোর জন্য তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটের দিন তারা ফোর্স করবে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। তো এই হলো জামাত মোটামুটি ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় যাচ্ছে এবং তাদের সাথে রয়েছে প্রশাসন, তাদের সাথে রয়েছে ডক্টর ইউনূস এবং তাদের সাথে রয়েছে সেনাবাহিনী, বিশেষ করে জেনারেল ওয়াকার খান। তাহলে বিএনপির কি হবে? বিএনপি যে শুধু রানার আপ হবে তাই না, বিএনপি তারা কিছু হেভি ওয়েট ক্যান্ডিডেটকে টার্গেট করেছে, তাদের কোনো অবস্থায় জিততে দেবে না। তার মধ্যে রয়েছেন বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নেতা সালাউদ্দিন আহমেদ এবং মির্জা আব্বাসকেও তারা টার্গেট করেছে। তারা মির্জা আব্বাসকে জিততে দেবে না, কিন্তু মির্জা আব্বাস যেহেতু ঢাকা শহরের একটি আসন থেকে নির্বাচন করবে এবং ঢাকা শহরে যদি বেশি ম্যানিপুলেশন করতে চায় তাহলে সেটা মিডিয়া এবং অন্যান্য সবার চোখে পড়বে। এই কারণে মির্জা আব্বাসের আসলে 50-50 অবস্থান। মির্জা আব্বাস যদি নিজের হ্যাডাম দিয়ে জিততে পারে তাহলে জিততে পারে, কিন্তু মির্জা ফখরুল এবং সালাউদ্দিনকে তারা জিততে দেবেন না। মির্জা ফখরুল যদিও রাজাকারের বাচ্চা এবং তিনি অনেক সময় জামাত ইসলামের পক্ষে কথা বলেন, কিন্তু মির্জা ফখরুলের আবার একটা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে, একটা ভুয়া সার্টিফিকেট তিনি জোগাড় করে রেখেছিলেন। হ্যাঁ, মুক্তিযুদ্ধে তিনি কলকাতায় ঘোরাঘুরি করছেন, রণাঙ্গনে তো জানিনি, মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট কোনো কাজেই থাকেননি, তারপরেও তিনি ক্ষমতার অপব্যবহার করে একটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জোগাড় করেছেন। এই কারণে মির্জা ফখরুলকে তারা জিততে দেবেন না। এই বাস্তবতায় ডক্টর ইউনূস সব গুছিয়ে এনেছেন বলে মনে করছেন, কিন্তু আদৌ কি নির্বাচন হবে কিনা, ডক্টর ইউনূস শেষ সময়ে মানে সেফ এক্সিট নেওয়ার জন্য একটা নির্বাচন করে পছন্দের দলকে ক্ষমতা দিয়ে যেতে পারবেন কিনা, সেই প্রশ্নটা কিন্তু রয়ে গেছে। এবং সেটি নিয়ে যেহেতু ইউটিউবে কথা বলছি, গ্রাজুয়ালি বলবো, সব সত্য সব সময় বলা যায় না, এটা একটা ইউটিউবের সমস্যা। তবে আমার এই গতকাল থেকে একটা গানের কথা খুব মনে পড়ছে, সেই কলিটা হলো যে ফোটে যে ফুল আধার রাতে, ঝড়ে ধুলায় ভোর রাতে। আধার রাতে যে ফুল ফোটে সেটা ধুলোয় ঝরে যায় ভোর বেলাতে। পরের লাইনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিংবা কোন গান এটা আপনাদের জন্য কুইজ রইল প্রিয় দর্শক। বলুন তো এটা নজরুল ইসলামের কোন গানের লাইন বললাম? এবং আমার মনে হয় যে এই দুটো লাইন শেষমেশ ডক্টর ইউনূসকেও গাইতে হবে।